আজকে আমরা সেগমেন্ট 1টা দেখব। এটা শুরু করব, ইন্ট্রোডাকশন অফ ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। এখানে রেফারেন্স বইটা এখানেও দিয়ে দিয়েছি আমি, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং 4th এডিশন, জন জি প্রকিস। প্রথমে আমরা তিনটে ডেফিনেশন দেখব, সিগন্যালস, সিস্টেমস এন্ড সিগন্যাল প্রসেসিং। এগুলো বলতে আমরা কি বুঝি? A signal is defined as physical quantity that varies with time, space and any other independent variable or variables. সিগন্যালকে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি বলি। ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে আমরা কি বুঝি? যেমন ধরো তোমার ওয়েট, টেম্পারেচার, হিউমিডিটি, তারপরে হচ্ছে যে এয়ার ফ্লো রেট, এই জাতীয় যে কোয়ান্টিটি আমরা যেগুলাকে মেজার করতে পারি, সেগুলোকে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি বলি। সেটা এয়ার প্রেসার হইতে পারে অথবা একটা গাড়ির স্পিড হইতে পারে, হ্যাঁ, যেগুলাকে আমরা মেজার করি। তো একটা সিগন্যাল হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি, যেটা ভ্যারি হবে অবশ্যই। কোনো একটা কিছু যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সেটাকে আমরা সিগন্যাল বলবো না। যেমন ধরো বাতাসে অক্সিজেনের পরিমাণ কতটুকু, এটা মোটামুটি একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল। এটা একটা কনস্ট্যান্ট, এটাকে আমরা ভেরিয়েবলও বলি না। এটা খুব যদি চেঞ্জও হয় সেটা খুব অল্প পরিমাণ চেঞ্জ হয়, অথবা টাইমের রেসপেক্টে এটা চেঞ্জটা খুবই স্লো, খুব বেশি বোঝা যায় না, ফিল করা যায় না। কিন্তু যেটা ভ্যারি হবে টাইমের রেসপেক্টে অথবা অন্য কোনো কিছু রেসপেক্টে হইতে পারে, স্পেস অথবা আদার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, অন্য কোনো ভেরিয়েবল অথবা ভেরিয়েবলস এর রেসপেক্টে যদি কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি চেঞ্জ হয়, তখন আমরা সেটাকে বলবো সিগন্যাল। যেমন লাইট ইন্টেন্সিটি, সারাদিনে যদি তুমি লাইট ইন্টেন্সিটি দেখো, দেখবে টাইমের রেসপেক্টে এটা চেঞ্জ হচ্ছে। হয়তো দিনের বেলা সকাল থেকে আস্তে আস্তে বাড়তে 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 একটা পিক পজিশনে এসে আবার লাইট ইন্টেন্সিটি এভাবে কমতে থাকে, আবার পরের দিন হয়তো একই ঘটনা ঘটবে। তো এটা টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, তাহলে এটাকেও আমরা একটা সিগন্যাল বলতে পারি। তো সিগন্যালকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করি? ম্যাথমেটিক্যালি আমরা এই ধরনের ফাংশন হিসাবে সিগন্যালকে রিপ্রেজেন্ট করি। যেমন ধরো এখানে S1T, এটা একটা সিগন্যাল। এটা কিসের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে? টাইমের রেসপেক্টে। তারপরে সিগন্যাল লিনিয়ার হইতে পারে, নন লিনিয়ার সিগন্যাল হইতে পারে। লিনিয়ার মানে হচ্ছে যেটা যেখানে একটা একটা নির্দিষ্ট রেটে যেটা চেঞ্জ হয়। যেমন এটার ক্ষেত্রে যদি বলতে বলি আমরা, এটা হচ্ছে লিনিয়ার, কারণ এখানে ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়ালস mx টাইপের একটা সরলরেখার মতো। একটা নির্দিষ্ট স্লোপে এক্সটা ওয়াইটা এক্স 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 এর রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, তাহলে এটা লিনিয়ার। আর নন লিনিয়ার কখন হয়? যখন স্কোয়ার থাকে, ধরো এম এক্স স্কোয়ার, তাহলে এটার রেট অফ চেঞ্জটা কিন্তু ইকুয়াল না সব ক্ষেত্রে। কখনো রেট অফ চেঞ্জ কখনো বেশি কখনো কম, এটাকে বলা হবে নন লিনিয়ার। তারপর এখানে দেখো আরেকটা সিগন্যাল এস এক্স ওয়াই। এই সিগন্যালটা কিন্তু দুইটা প্যারামিটারের উপর ডিপেন্ড করছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এক্স ওয়াই এর চেঞ্জের সাথে সাথে এসটা চেঞ্জ হচ্ছে। আর এটার যে ইকুয়েশন, কোন একটা সিগন্যাল যে একটা নির্দিষ্ট ইকুয়েশন ফলো করবে তা না, ইকুয়েশন ফলো করতে পারে, নাও করতে পারে। কিছু কিছু সিগন্যালের ক্ষেত্রে আমরা কোনো ইকুয়েশন বলতে পারবো না, কারণ ওগুলো হচ্ছে খুব আনপ্রেডিক্টেবল, কিভাবে চেঞ্জ হয় সেটা বলা যায় না, ইকুয়েশন দিয়ে সেটা লেখা যায় না। তো এখানে যেটা আমরা লিখলাম এটা হচ্ছে একটা সিগন্যাল যেটা দুইটা দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে। আর এটা হচ্ছে এটার ইকুয়েশন, এটা জাস্ট এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া হয়েছে। তো প্র্যাকটিক্যালি আরো কি যে সিগন্যাল গুলো আছে সেগুলোর সাথে আমরা, সেগুলো যদি আমরা এক্সাম্পল দিই, যেমন স্পিচ, এটাও একটা সিগন্যাল। আমি যে কথা বলছি সেই কথাটার মধ্যেও একটা প্যারামিটার চেঞ্জ হচ্ছে, সেই প্যারামিটারটা কি? এটাকে যদি আমরা বলি যে এয়ারের একটা কি বলে, এয়ার প্রেসার। আমি যখন কথা বলি তখন বাতাসের মধ্যে একটা ভাইব্রেশন তৈরি হয়, অথবা বলতে পারি একটা এয়ার প্রেসার তৈরি হয়। তো সেই প্রেসারটা যখন আমার মাইক্রোফোনে যাচ্ছে, মাইক্রোফোন সেটাকে ভোল্টেজে কনভার্ট করে নিচ্ছে। ধরো এটা যদি আমার ভয়েসের সিগন্যাল হয়, এভাবে ভোল্টেজ ফ্লাকচুয়েশন হচ্ছে, সেটাকে মাইক্রোফোন এই একটা কি বলে, এয়ারের একটা ভাইব্রেশন, এটা একটা নন ইলেকট্রিক্যাল প্যারামিটার, সেটাকে ইলেকট্রিক্যাল প্যারামিটারে কনভার্ট করে নিচ্ছে। তো এই যে ভোল্টেজের চেঞ্জ, এটা একটা সিগন্যাল, তাহলে স্পিচ এটা একটা সিগন্যাল। তারপরে ইলেকট্রোকার্ডিওগ্রাম, যেটাকে আমরা বলি ইসিজি,
তারপরে ইলেকট্রোএনসেফেলোগ্রাম, এটাও একটা বায়োমেডিক্যাল সিগন্যাল। তো এই জাতীয় আরো অনেক এক্সাম্পল দেওয়া যায়, এগুলা হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল সিগন্যাল বলবো। এরপরে সিগন্যালের বিভিন্ন ডাইমেনশন থাকে, 1 ডাইমেনশনাল সিগন্যাল, 2 ডাইমেনশনাল সিগন্যাল, 3 ডাইমেনশনাল সিগন্যাল অথবা মাল্টি ডাইমেনশনাল সিগন্যাল। যেমন এখানে যে সিগন্যালটা আছে এটাকে আমরা বলতে পারি এটা 1 ডাইমেনশনাল, কারণ এটা একটা প্যারামিটারের উপর শুধু ডিপেন্ড করে। আবার এটা হচ্ছে 2টা ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটারের উপর ডিপেন্ড করে, এই জন্য এটা হচ্ছে 2 ডাইমেনশনাল সিগন্যাল। যেমন একটা যদি ইমেজের কথা বলি আমরা, ডিজিটাল ইমেজ, ধরো তোমার ছবি এটাও কিন্তু একটা সিগন্যাল। তো ইমেজ এটাও একটা সিগন্যাল। একটা ইমেজ যদি তুমি চিন্তা করো, ধরো তোমার একটা ছবি আছে এখানে, এটা তোমার ছবি এটা। এখন এইটাকে যদি আমরা এই ডেফিনেশনের আলোকে ব্যাখ্যা করি, সিগন্যাল হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা ভ্যারি করে টাইম, স্পেস অথবা এনি আদার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো সেই ক্ষেত্রে এটাকে আমরা কিভাবে একটা সিগন্যাল বলতে পারি? কারণ এখানে যে প্রত্যেকটা পিক্সেলের যে কালার অথবা যে ইন্টেন্সিটি এগুলো থাকে, এগুলো কি টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে? না। একটা ভিডিও সিগন্যাল যদি হয় তাহলে সেটা টাইমের রেসপেক্টে চেঞ্জ হয়, কিন্তু একটা স্টিল পিকচার সেটা কিন্তু টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে না। তাহলে এটাকে আমরা কেন সিগন্যাল বলবো? এটাকে আমরা এই জন্য সিগন্যাল বলবো কারণ এটা কিন্তু স্পেসের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে। এখানে প্রত্যেকটা পিক্সেলের যে কালার, যে ইন্টেন্সিটি, এগুলা কিন্তু স্পেসের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে। আমরা যদি এটাকে এদিকে বলি এক্স আর এদিকে যদি বলি ওয়াই, তাহলে এক্স আর ওয়াই এখানে মিন করবে পিক্সেল পজিশন। ধরো যদি 1 1 বলি তাহলে ফার্স্ট পিক্সেল বুঝাই, 1 2 বললে সেকেন্ড পিক্সেল। তারপরে আমি যদি বলি এখানে 4 2 মানে 4 নাম্বার রো, 2 নাম্বার কলাম, তাহলে এই পিক্সেল পজিশন বুঝাই। এখন পিক্সেল পজিশন এখানে কোন প্যারামিটারটা চেঞ্জ হচ্ছে? কালার ইনফরমেশন, যদি কালার পিকচার হয়ে থাকে। আর যদি ব্ল্যাক এন্ড হোয়াইট পিকচার হয় তাহলে ইন্টেন্সিটি ইনফরমেশন, লাইট ইন্টেন্সিটি ইনফরমেশন, অথবা এই পিক্সেল গুলা কতটুকু হোয়াইট কতটুকু ব্ল্যাক, এই ইনফরমেশন গুলা চেঞ্জ হচ্ছে। তাহলে যে পিকচার, একটা স্টিল পিকচার, এটাকেও আমরা বলবো এটা একটা সিগন্যাল, আর এটা হচ্ছে একটা 2 ডাইমেনশনাল সিগন্যাল। আর স্টিল পিকচার অনেকগুলো, আমরা যদি একের পর এক স্টিল পিকচার চেঞ্জ করতে থাকি, খুব দ্রুত যদি চেঞ্জ করতে থাকি, 15 ফ্রেম পার সেকেন্ড অথবা 60 ফ্রেম পার সেকেন্ড, এভাবে যদি আমরা খুব দ্রুত পিকচার চেঞ্জ করি, সেটা হচ্ছে একটা ভিডিও সিগন্যাল। ভিডিও সিগন্যালকে আমরা বলবো এটা একটা 3 ডাইমেনশনাল সিগন্যাল। 3 ডাইমেনশনাল কেন? একটা ভিডিও সিগন্যাল কিন্তু এক্স ওয়াই এটার রেসপেক্টে তো অবশ্যই চেঞ্জ হবে যেহেতু পিকচার, আর তার সাথে আরেকটা প্যারামিটার হচ্ছে টি। তাহলে এক্স ওয়াই টি, এই 3টে প্যারামিটার রেসপেক্টে একটা ভিডিও সিগন্যাল চেঞ্জ হয়, এই জন্য এটাকে আমরা বলি 3 ডাইমেনশনাল সিগন্যাল। বুঝা গেছে? এই স্লাইড নিয়ে কোনো প্রশ্ন আছে তোমাদের? হ্যাঁ স্যার, বুঝতে বুঝছি। পারছি। এরপরে আরেকটা টার্ম হচ্ছে সিস্টেম। সিস্টেম কাকে বলবো আমরা? এই সিস্টেম মে বি ডিফাইন্ড অ্যাজ ফিজিক্যাল ডিভাইস দ্যাট পারফর্মস অ্যান অপারেশন অন এ সিগন্যাল, যেটা সিগন্যালকে ম্যানিপুলেট করে, যেটা সিগন্যালের উপর কোনো একটা অপারেশন, সেটা ম্যাথমেটিক্যাল অপারেশন হোক, লজিক্যাল অপারেশন, কোনো একটা অপারেশন যদি পারফর্ম করে আমরা সেটাকে বলবো সিস্টেম। তো ম্যাথমেটিক্যাল অথবা লজিক্যাল অপারেশন পারফর্ম করানোর একটা উদ্দেশ্য অবশ্যই থাকবে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল বলি, ফিল্টার, এটা একটা সিস্টেম। ফিল্টার যখন সিগন্যাল থেকে নয়েজ সেপারেশন করে অথবা একাধিক ফ্রিকোয়েন্সি সিগন্যাল থেকে একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সি যখন সেপারেট করে, তখন সে ওখানে কিছু ক্যালকুলেশন করে। তো এই ক্যালকুলেশন গুলা করে যে ডিভাইস গুলা, সেটাকে আমরা বলবো সিস্টেম। ফিল্টার ইউজ টু রিডিউস নয়েজ এন্ড ইন্টারফিয়ারেন্স করাপ্টেড এ ডিজায়ার্ড ইনফরমেশন বিয়ারিং সিগন্যাল ইন এ সিস্টেম। তাহলে ফিল্টারের যে কাজ সেটা হচ্ছে নয়েজ অথবা ইন্টারফিয়ারেন্স,
কোনো একটা করাপ্টেড সিগন্যালের মধ্যে যদি নয়েজ থাকে অথবা ইন্টারফিয়ারেন্স থাকে সেটা রিমুভ করে। তো ফিল্টারকে আমরা বলবো একটা ডিজিটাল সিস্টেম। এখানে অবশ্যই ডিজিটাল সিস্টেম বলা হয় না, শুধু সিস্টেম। সেটা অ্যানালগের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। অ্যানালগ সিগন্যালকে যারা ম্যানিপুলেট করে তাদেরকে বলবো আমরা অ্যানালগ সিস্টেম, আর ডিজিটাল সিগন্যালকে যারা ম্যানিপুলেট করে তাদেরকে বলবো আমরা ডিজিটাল সিস্টেম। এরপর আরেকটা টার্ম হচ্ছে সিগন্যাল প্রসেসিং, যেটা আমাদের কোর্সের নামের সাথে ইনক্লুডেড, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। তো এখানে সিগন্যাল প্রসেসিং এর একটা জেনারেল ডেফিনেশন দেওয়া আছে। আমরা যখন একটা সিগন্যালকে একটা সিস্টেম দিয়ে ম্যানিপুলেট করব তখন এই কাজটাকে বলা হবে সিগন্যাল প্রসেসিং। হোয়েন উই পাস এ সিগন্যাল থ্রু এ সিস্টেম উই সে উই হ্যাভ প্রসেসড দ্য সিগন্যাল। কোনো একটা সিস্টেমের মধ্যে কোনো একটা সিগন্যাল দিলাম, দেওয়ার পরে সেটা যদি প্রসেস হয়ে যে আউটপুটটা আসলো, টোটাল প্রক্রিয়াটাকে আমরা বলছি সিগন্যাল প্রসেসিং। তো এই সিগন্যাল প্রসেসিং বলতে আসলে আমরা এটাই বুঝবো যে যে সিগন্যাল গুলো আমরা পাই ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে বলছি, ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে আমরা যে সিগন্যাল গুলো এখানে ইনপুট দিব এগুলো সবগুলো হচ্ছে নাম্বার। তো এই নাম্বার নিয়ে সিস্টেমকে কাজ করতে হয়, এই জন্য এই সিস্টেম নাম্বার নিয়ে যে কাজটা করে সেটা হচ্ছে কিছু ম্যাথমেটিক্যাল অথবা লজিক অপারেশন করবে, করে একটা আউটপুট দিবে। তো এটাকে আমরা সিগন্যাল প্রসেসিং বলবো, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং বলবো, ডিজিটাল নাম্বার নিয়ে যে সিস্টেমটা কাজ করবে। Basic elements of a DSP system, digital signal processing, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং সিস্টেমের মধ্যে কি কি এলিমেন্ট থাকে। তো এটার মধ্যে প্রথমে সেন্সিং এলিমেন্ট থাকবে। সেন্সিং এলিমেন্ট এই জন্য থাকবে যেটা অ্যানালগ নন ইলেকট্রিক্যাল প্যারামিটার যেটা আছে সেটাকে ইলেকট্রিক্যাল প্যারামিটারে কনভার্ট করবে। যেমন আমি যে এখন কথা বলছি সেটা একটা নন ইলেকট্রিক্যাল সিগন্যাল, এটা ফিজিক্যাল অথবা নন ইলেকট্রিক্যাল কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। আমি যেটা কথা বলছি সেটা, তো কথাটাকে অবশ্যই ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে নিতে হবে, সেটার জন্য সেন্সিং এলিমেন্ট লাগবে। আমাদের এখানে মাইক্রোফোন এটা সেন্সর হিসেবে কাজ করে। তো এই ফিজিক্যাল সিগন্যালটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে নেয়। এরপরে মাইক্রোফোনের সাথে আরো কিছু ইলেকট্রনিক সার্কিট আছে যেগুলা এই সিগন্যালকে অ্যামপ্লিফাই করা, অর্থাৎ অ্যানালগ ডোমেইনে এটাকে আরো কিছু ম্যানিপুলেট করে। স্পেশালি অ্যামপ্লিফিকেশনটা খুব গুরুত্বপূর্ণ, অ্যামপ্লিফিকেশন করে। তো এটা কন্টিনিউয়াস ইলেকট্রিক্যাল কন্টিনিউয়াস টাইম যে সিগন্যালটা আছে সেটা এখানেও ইলেকট্রিক্যাল কন্টিনিউয়াস টাইম সিগন্যাল থাকে, জাস্ট এটার হয়তো যদি এটা খুব উইক সিগন্যাল হয়ে থাকে এটার এনার্জিটাকে এখানে বাড়ায় দিবে। তারপরে এই কন্টিনিউয়াস টাইম সিগন্যালটাকে আমরা ডিজিটালে কনভার্ট করে নিতে হবে, ডিজিটাল ডোমেইনে নিয়ে যেতে হবে। এই জন্য এখানে ইউজ করতে হবে এডিসি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার যদি আমরা ইউজ করি তখন এটা হবে ডিসক্রিট টাইম সিগন্যাল অথবা ডিজিটাল সিগন্যাল। এরপরে এই ডিজিটাল সিগন্যালকে আমরা ডিজিটাল সিগন্যাল প্রসেসরের কাছে দিব। ডিজিটাল সিগন্যাল প্রসেসর এটাকে নিয়ে, যেহেতু এটা বলেছি আমি নাম্বার, ডিসক্রিট টাইম সিগন্যাল মানে হচ্ছে এখানে কিছু আমরা নাম্বার পাবো। তো সেই নাম্বারগুলো আমরা ডিজিটাল সিগন্যাল প্রসেসরকে দিব, প্রসেসর সেগুলো নিয়ে কিছু অ্যানালাইসিস করবে অথবা কিছু ম্যানিপুলেশন করবে। সেটাই আমরা বলতেছি ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। ডিজিটাল সিগন্যাল প্রসেসিং করার পরে তারপরে এখানে আমরা যেটা পাবো সেটা হবে ডিসক্রিট টাইম সিগন্যাল, অর্থাৎ এখানে যা দিচ্ছি আমরা ঠিক একই জিনিস এখানে আমরা পাবো না, এটাও ডিসক্রিট টাইম থাকবে এটাও ডিসক্রিট টাইম থাকবে, কিন্তু এখানে কিছু ম্যানিপুলেশন হবে। এরপরে হচ্ছে যে এটাকে আবার হয়তো কন্টিনিউয়াস টাইম সিগন্যালে কনভার্ট করার প্রয়োজন হতে পারে। যেমন আমি এখানে ধরো কথা বলছি, তোমরা যে কথাগুলো শুনতে পাচ্ছ, এর মাঝখানে কিন্তু আরো অনেক প্রক্রিয়া হচ্ছে। আমি যে কথা বলছি সেটা হয়তো এখানে এটাকে ডিজিটাল থেকে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করা হচ্ছে, কনভার্ট করার পরে এখানে সিগন্যালটা ট্রান্সমিট করা লাগে তোমাদের কাছে, যে সিগন্যালগুলো ট্রান্সমিট হচ্ছে, তাহলে মাঝখানে কি কি করতে হচ্ছে, সিগন্যালগুলোকে অবশ্যই কিছু প্রসেসিং করা হয়। যেমন সিম্পল প্রসেসিং এরকম করে যে এখানে ডেটাগুলো কম্প্রেস করার চেষ্টা করে। আমি যে কথাগুলো বললাম এখানে যে পরিমাণ ডেটা পাওয়া গেল, ডিজিটালে কনভার্ট করার উপরে যে ডেটাগুলো পাওয়া গেল সেই ডেটাগুলোকে কম্প্রেস করা, এটাও একটা অ্যালগোরিদম ডিজিটাল সিগন্যাল প্রসেসর। সেটাকে কম্প্রেস করে এনকোডিং করে সেটাকে হয়তো ইন্টারনেট সার্ভারের মাধ্যমে সবার কাছে পাঠায় দিচ্ছে। পাঠানোর পরে সেখানে আবার কি ডিকোডিং করতে হয়,
তারপরে আবার সেটাকে যেহেতু এটা কম্প্রেসড হয়ে আছে সেটাকে আবার আগের ফরম্যাটে নিয়ে আসতে হবে, তারপর সেটাকে ডিজিটাল থেকে আবার অ্যানালগে কনভার্ট করে নিতে হবে। অ্যানালগে কনভার্ট করে তোমার স্পিকারে যখন দিচ্ছে তুমি শুনতে পাচ্ছ। তাহলে মাঝখানে কিন্তু খুব অল্প সময়ের ভিতরে অনেক কিছু হয়ে যাচ্ছে। যেহেতু ইলেকট্রনিক্স কম্পোনেন্ট এগুলো আসলে খুব দ্রুত কাজ করে, ডিজিটাল সিগন্যাল প্রসেসর সেটাও কিন্তু খুব দ্রুত কাজ করবে। এখানে আমি যে কথাগুলো বললাম সেটা যখন ইন্টারনেট সার্ভারে যাবে, এখানে আমি যেই মিডিয়ামে কথা বলতেছি এখানে গুগল মিট, তো গুগল মিটের যে সার্ভার সেখানেই কিন্তু অনেক প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হয়ে সেগুলো তোমাদের কাছে পাঠিয়ে দিচ্ছে, তোমরা সেটাকে আবার ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করে শুনতে পাচ্ছ। তাহলে ডিজিটাল সিগন্যাল ডিএসপি সিস্টেমের বেসিক এলিমেন্ট গুলাকে আমরা বলবো এডি কনভার্টার, ডিজিটাল সিগন্যাল প্রসেসর, আর এটা হচ্ছে ডিএ কনভার্টার। আর ডিজিটাল সিগন্যাল প্রসেসর বলতে আমরা এখানে কি বুঝবো, সেটা হইতে পারে তোমার যে কোনো একটা প্রোগ্রামেবল ডিজিটাল কম্পিউটার, অথবা যে কোনো ডিজিটাল ডিভাইস যেটা ডিজিটাল নাম্বার নিয়ে কাজ করে, বাইনারি ইনফরমেশন নিয়ে যে কাজ করে। যেমন তোমার মোবাইলে যেই মাইক্রো প্রসেসর আছে, তোমার মোবাইলে যত সিগন্যাল প্রসেসিং করে সেটা তোমার মোবাইলের মাইক্রো প্রসেসর করে। কম্পিউটারে যদি আমরা কোনো একটা সিগন্যাল প্রসেসিং করতে চাই সেটা কম্পিউটারের যে প্রসেসর সেই করে। তারপরে আমরা আরো অনেক লার্জ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দেখতে পারি, যেমন গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট যেটা আছে, জি বোর্ডের মাধ্যমে যখন আমরা টাইপ করি, এইসব ক্ষেত্রে আলাদা সার্ভার আছে গুগলের, যে সার্ভারে বিশাল কম্পিউটার নেটওয়ার্ক আছে, অর্থাৎ অনেকগুলা প্রসেসর একসাথে প্যারালালি কাজ করে। তো সেই ক্ষেত্রে ওই প্রসেসর গুলাই হচ্ছে ডিজিটাল সিগন্যাল প্রসেসর। এর বাইরে তুমি যদি কোনো একটা মাইক্রো কন্ট্রোলার মাইক্রো কন্ট্রোলারের মধ্যেও কিন্তু মাইক্রো প্রসেসর আছে, তাহলে একটা মাইক্রো কন্ট্রোলারের জন্য তার ইন্টারনাল যে মাইক্রো প্রসেসর আছে সেটাই হবে ডিজিটাল সিগন্যাল প্রসেসর। অথবা শুধু টোটাল মাইক্রো কন্ট্রোলারটাকেও আমরা ডিজিটাল সিগন্যাল প্রসেসর বলতে পারি। আমরা যদি ওখানে কোনো ইনপুট ডেটা দিই, দেওয়ার পর সেটাকে যদি আমরা ম্যানিপুলেশন করে যদি আমরা একটা আউটপুট জেনারেট করি, সেটা হবে একটা ডিজিটাল সিগন্যাল প্রসেসর। এরপরে এফপিজিএ হইতে পারে, ফিল্ড প্রোগ্রামেবল গেট অ্যারে, এটা একটা প্রোগ্রামেবল ডিভাইস। এটা দিয়েও কিন্তু আমরা যে ডিজিটাল সিগন্যাল প্রসেসর তৈরি করতে পারি, স্পেশাল পারপাসের জন্য কোনো একটা ডিজিটাল সিগন্যাল প্রসেসর তৈরি করা যায়। তো এই বিষয়গুলো আমাদের আমরা যে ডিভাইসগুলো ব্যবহার করি, আমাদের যে সেলফোন আছে সেখানে কিন্তু অবশ্যই এডি কনভার্টার আছে, ডিএ কনভার্টার আছে, ডিজিটাল সিগন্যাল প্রসেসর হিসেবে একটা মাইক্রো প্রসেসর আছে। বুঝা গেছে এতটুকু? কারো কোনো প্রশ্ন আছে? জি স্যার। না স্যার। স্যার আমরা ডিজিটাল সরাসরি শুনতে পারি না কেন, মানে অ্যানালগ সিগন্যাল আবার কনভার্ট করি কেন? আচ্ছা, ভালো প্রশ্ন করেছো। ডিজিটালে কনভার্ট করার পরে আমি যেটা বলছি সেটা হয়েছে কিছু নাম, যেমন ধরো একটা ছবির কথা যদি আমি বলি, এরকম একটা ফ্রেমটাকে অনেক ছোট ছোট ভাগে ভাগ করে নিই, যেটাকে আমরা বলি পিক্সেল। আমি একটু এইভাবে ড্র করি, ধরো এটাকে আমরা যদি এভাবে রিপ্রেজেন্ট করি, এখানে কিছু পিক্সেল আছে। কয়টা পিক্সেল আছে এখানে? 4x4, 4টা রো 4টা কলাম আছে। এখন ডিজিটাল ক্যামেরা যে কাজটা করে, ডিজিটাল ক্যামেরা কিন্তু ওখানেও কিন্তু এডি কনভার্টার আছে। এডি কনভার্টার কেন থাকে? কারণ এখানে যে ইন্টেন্সিটি, এই পিক্সেলের যে লাইট ইন্টেন্সিটি অথবা এই পিক্সেলের যে কালার, সেই ইনফরমেশন গুলাকে সেই নাম্বারে কনভার্ট করে নেয়। ধরো এই এই পিক্সেলটা হচ্ছে একেবারে রেড একটা পিক্সেল, তারপরের পিক্সেলটা হচ্ছে ধরো গ্রিন, তারটা হচ্ছে ইয়েলো, এই জাতীয় ধরো কালার আছে। তো সেই এই পিক্সেলে রেড এর যে কালার ইনফরমেশন, RGB, রেড কতটুকু আছে, গ্রিন কতটুকু আছে, ব্লু কতটুকু আছে, এগুলো একটা নাম্বার হিসেবে দেয়। ধরো এখানে ফুললি যদি এটা রেড হয়, সেই ভ্যালু দিবে 255। রেড এর যে ইন্টেন্সিটি লেভেল সেটা হচ্ছে 0 থেকে 255 এর ভিতরে, এখান থেকে একটা ভ্যালু দিবে। কারণ এখানে যে এডি কনভার্টার ইউজ করা হয় এটা হচ্ছে 8 বিট এডি কনভার্টার। তো 8 বিট এডি কনভার্টারের ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 255। যেহেতু এটা একেবারে ফুললি রেড, এই জন্য এটা 255, গ্রিন ভ্যালু হবে 0, ব্লু ভ্যালু হবে 0, অর্থাৎ এখানে অন্য কোনো কালার নাই। তাহলে এই পিক্সেলের জন্য যে ইনফরমেশন সেগুলো হচ্ছে কিছু নাম্বার। এখন এটা ধরো ডিজিটালে কনভার্ট করে নিল, প্রত্যেকটা পিক্সেলের ক্ষেত্রে যে যা পাওয়া যাচ্ছে সবগুলা কিন্তু নাম্বার।
এখন তোমাকে যদি শুধুমাত্র এই নাম্বার দেওয়া হয়, নাম্বার দিলে তুমি যে এটা ছবি সেটা বুঝতে পারবে? কম্পিউটারে তোমার ক্যামেরা এই সবগুলো ইনফরমেশন নিল, নিয়ে তোমাকে নাম্বার হিসেবে শো করলো, যে প্রথম পিক্সেলের নাম্বার হচ্ছে 255 00, পরের পিক্সেলের এটা এটা। তো এতগুলা নাম্বার দেওয়ার পরে তুমি কি বুঝতে পারবে এটা কিসের ছবি? সম্ভব কিনা? স্যার না বুঝতে পারবে না। হ্যাঁ, তো এখন এগুলাকে আবার অ্যানালগে কনভার্ট করে দিতে হবে। অ্যানালগে কনভার্ট করা বলতে আমরা কি বুঝি? এই যে নাম্বারগুলা দিল, সেই নাম্বারের পরিবর্তে কি কালার জেনারেট করতে হবে সেটাকেও আমরা বলতে পারি ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। আবার তোমাকে এই নাম্বারের পরিবর্তে একটা কালার জেনারেট করে সেটা ডিসপ্লেতে দেখাবে। ধরো তোমার সামনে তুমি তোমার ক্যামেরা দিয়ে একটা ছবি তুললা, ছবি তোলার পরে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, কিন্তু যখনই সেটা ডিজিটালে কনভার্ট হয়ে গেল সেটা কিন্তু আর তুমি বুঝতে পারবে না, সেটা নাম্বার হয়ে গেছে। তো ওই নাম্বারটাকে আবার হয়তো তোমার মোবাইলের ডিসপ্লেতে দেখাচ্ছে। তো মোবাইলের ডিসপ্লেতে যখন দেখাচ্ছে তখন কিন্তু এখানে ডিজিটাল থেকে আবার অ্যানালগে কনভার্ট হচ্ছে। সিমিলারলি যদি আমি আমার ভয়েসের কথা বলি, সেই ভয়েস সিগন্যালকে যখন অ্যানালগে ডিজিটালে কনভার্ট করে ফেলা হবে সেগুলো হবে কিছু নাম্বার। প্রত্যেকটা এখানে স্যাম্পল থাকবে, এগুলো আমি পরে ব্যাখ্যা করব যখন কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে ডিজিটালে কনভার্ট করা হয়। যে এখানেও দেখাচ্ছে, ধরো এটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল আর এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল, এখানে নির্দিষ্ট টাইম ইন্টারভেল পর পর কিছু স্যাম্পল নিচ্ছে। তো এই স্যাম্পল গুলো আলটিমেটলি হবে কিছু নাম্বার, মানে এটার অ্যামপ্লিচিউড কত, এটার অ্যামপ্লিচিউড কত, এটার অ্যামপ্লিচিউড কত, এটার নাম্বার। এখন তোমাকে যদি ভয়েস রেকর্ড করার পরে সাপোজ এখন যে আমি লেকচার দিচ্ছি, তোমার মনিটরের মধ্যে অনেকগুলো নাম্বার দেখাচ্ছে, সেটা কি তুমি বুঝতে পারবে কিছু? সেই নাম্বারগুলো দেখে যে আমি কি কথা বলছি সেটা কি বোঝা সম্ভব আমাদের পক্ষে? হ্যাঁ, কারণ এখানে প্রতি সেকেন্ডে আমি যে কথা বলছি, প্রতি সেকেন্ডে এখানে 8,000 স্যাম্পল নিচ্ছে মিনিমাম। প্রতি সেকেন্ডে কয়টা স্যাম্পল নিচ্ছে? 8,000 স্যাম্পল। প্রতি সেকেন্ডে 8,000 নাম্বার নিচ্ছে। ঠিক আছে? তো এই 8,000 নাম্বার যদি প্রতি সেকেন্ডে তোমাকে দেখাই, তুমি কোনোভাবেই এখান থেকে বুঝতে পারবে না যে আমি কি কথা বলছি। এখন যেটা করা হবে যে এই নাম্বার গুলাকে আবার ভোল্টেজে কনভার্ট করে ফেলা হবে। নাম্বার গুলাকে যখন আবার ভোল্টেজে কনভার্ট করা হবে, সেই ভোল্টেজকে যখন আবার স্পিকারে দেওয়া হবে, তখন স্পিকার এই ভোল্টেজের যে ফ্লাকচুয়েশন সেই অনুযায়ী একটা সাউন্ড জেনারেট করবে। বুঝা গেছে? জি স্যার। তখন আমরা ওটা শুনতে পারবো। তো এখানে ডিজিটালে কনভার্ট করার কারণটাই হচ্ছে আসলে প্রসেসিং এর জন্য। না হলে ডিজিটালে কোনো দরকার ছিল না, কারণ আমরা যেটা বলি সেটাও অ্যানালগ, যেটা শুনি সেটাও অ্যানালগ। অথবা ফিজিক্যাল যত প্যারামিটার আছে সবগুলাই হচ্ছে অ্যানালগ। আবার ফিজিক্যাল প্যারামিটার গুলাকে ম্যানিপুলেশন করার পরে আমরা যেটা চাই সেটাও কিন্তু অ্যানালগ হিসেবেই চাই। আর মাঝখানে কেন আমরা এটাকে নাম্বারে কনভার্ট করে নিলাম, তার কারণ হচ্ছে আমাদের এই যে মাইক্রো প্রসেসর দিয়ে আমরা খুব দ্রুত ক্যালকুলেশন করতে পারি। তো সিগন্যাল প্রসেসিং বলতে এই ক্যালকুলেশন গুলাই মিন করে। যেমন আমি কথা বললাম, আমার কথাটাকে টেক্সটে কনভার্ট করে ফেলতে হবে। তো টেক্সটে কনভার্ট করতে গেলে সেটা তো আমরা মানুষ হিসেবে আমরা পারি। আমি তোমাকে একটা সেন্টেন্স বললাম, আমি বললাম যে এটা লিখো, তুমি লিখতে পারবা। আমি বললাম যে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, আমি তোমাকে কি বললাম? একটা সাউন্ড বললাম। আর তুমি সাউন্ডটা শুনে লিখে ফেললা, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। কিন্তু এটাকে যদি আমরা কোনো ডিভাইস দিয়ে করতে চাই, তখন আমরা কিভাবে করব? ওখানে আসলে প্রচুর ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করা লাগে। এই ইয়ে থেকে, একটা সাউন্ড থেকে যখন এটাকে আমরা টেক্সটে কনভার্ট করব, সেই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো আমাদেরকে কে করে দিবে? অ্যানালগ ডিভাইস কিন্তু ওইরকম ক্যালকুলেশন করতে পারে না। আমরা এটা ওটা অ্যানালগ ডিভাইস গুলো প্রোগ্রামেবল না। আমরা যদি ক্যালকুলেশন করতে চাই, অবশ্যই আমাদেরকে মাইক্রো প্রসেসরের হেল্প নিতে হবে, কারণ মাইক্রো প্রসেসর খুব দ্রুত ক্যালকুলেশন করতে পারে। তোমরা মাইক্রো প্রসেসর কোর্সটা পড়ে আসছো না? জি স্যার। জি স্যার। পড়ে আসছো কিনা? জি স্যার। তো মাইক্রো প্রসেসর সম্পর্কে তোমাদের ধারণা আছে? মাইক্রো প্রসেসর কি কত দ্রুত ক্যালকুলেশন করে? জি স্যার। তোমার একটা প্রসেসর যদি হয় এরকম, একটা প্রসেসরের ক্লক ফ্রিকোয়েন্সি ধরো 2 GHz, গিগাহার্টজের যদি একটা এই ক্লক ফ্রিকোয়েন্সি যদি একটা মাইক্রো প্রসেসর যদি থাকে, তো প্রতি সেকেন্ডে সে কি পরিমাণ ক্যালকুলেশন করে? 200 কোটি। 2 GHz/4, কারণ একটা ইনস্ট্রাকশন এক্সিকিউশনের জন্য 4টা ক্লক পাস লাগে। 2 GHz/4। তো গিগা মানে কত? 10⁻⁹ কত? 9 20 9 না? 10⁻⁹ কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 5 × 10⁸ এরকম হবে। 2 কে জি স্যার। 4 দিয়ে ভাগ করলে 1/2, হ্যাঁ, পয়েন্ট, এইটা হবে 10⁸। মানে এতগুলো ইনস্ট্রাকশন প্রতি সেকেন্ডে এক্সিকিউট হয়। কতগুলা? 5
5 এর পরে কয়টা শূন্য? 8টা শূন্য। 8টা শূন্য। এতগুলো ইনস্ট্রাকশন প্রতি সেকেন্ডে এক্সিকিউট হয়। এতগুলো ইনস্ট্রাকশন বলতে ধরো তোমার হইতে পারে যে মাল্টিপ্লিকেশন, একটা ইনস্ট্রাকশন আছে না, মাল্টিপ্লিকেশন MUL এরকম একটা ইনস্ট্রাকশন ছিল না? ধরো প্রতি সেকেন্ডে যদি এতগুলো মাল্টিপ্লিকেশন করে, আর মাল্টিপ্লিকেশন গুলো হচ্ছে এখনকার কম্পিউটার এগুলোতে 64 বিটের মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? 64 বিট অথবা 32 বিটের মাল্টিপ্লিকেশন হয়। তো যে এতগুলো মাল্টিপ্লিকেশন একসাথে এক সেকেন্ডে যদি করে, চিন্তা করে দেখো এই এই পরিমাণ মাল্টিপ্লিকেশন আমাদের করতে কত সময় লাগবে। আর নাম্বার গুলো কিন্তু ছোট না, বিশাল বিশাল নাম্বারের মাল্টিপ্লিকেশন, সেটা ফ্লোটিং পয়েন্ট ডেটা হোক, ইন্টিজার ডেটা হোক, খুব দ্রুত মাল্টিপ্লিকেশনটা করে ফেলে। তো যেহেতু অনেক বেশি পরিমাণ ক্যালকুলেশন করতে হয় সিগন্যাল প্রসেসিং এ, তো সেই বেশি পরিমাণ ক্যালকুলেশন প্রসেসরের জন্য কোনো বিষয় না, প্রসেসর কিন্তু অনেক তাড়াতাড়ি কম্পিটিশন করতে পারে। তো এই ডিজিটাল সিগন্যাল প্রসেসরটাকে কাজে লাগানোর জন্য আসলে আমরা এই কাজটা করি, অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করি, তারপরে সেটাকে প্রসেস করি, তারপর আবার ডিজিটালটাকে কি করি, অ্যানালগে কনভার্ট করে ফেলি। অ্যানালগ ইলেকট্রনিক দিয়ে কিন্তু আমরা কোনো ধরনের কম্পিটিশন করতে পারবো না। আর কম্পিটিশন যদি করতে না পারি, আমরা অ্যানালগ সিগন্যালগুলোকে ম্যানিপুলেশনও করতে পারবো না, ওটা পসিবল না। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে তোমাদের? এখন আমরা ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর অ্যাডভান্টেজ দেখবো ওভার অ্যানালগ সিগন্যাল প্রসেসিং। অ্যানালগ সিগন্যাল প্রসেসিং তো আগে ছিল, তো অ্যানালগ সিগন্যাল প্রসেসিং থেকে কেন আমরা ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এ চলে আসলাম? তার প্রথম কারণ হচ্ছে ডিএসপি সিস্টেম, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং সিস্টেমগুলো হচ্ছে রিকনফিগারেবল। A digital programmable system allows flexibility in configuring the digital signal processing operation simply by changing the program. Reconfigurable বলতে আমরা এখানে বুঝতে পারছি যে এটাকে রিপ্রোগ্রামেবল। এটা ডিজিটাল সিগন্যাল প্রসেসরের যে কাজ সেটা কমপ্লিটলি ডিপেন্ড করবে তার প্রোগ্রামের উপর, তুমি ওখানে কি প্রোগ্রাম লোড করলা সেটার উপরে। তো তুমি যদি প্রোগ্রাম চেঞ্জ করে দাও, তোমার যদি তুমি এখন যে প্রোগ্রামটা আছে সেই অনুযায়ী তো ডিজিটাল সিগন্যাল প্রসেসর কাজ করবে। এখন তোমার ইচ্ছা হলো যে প্রোগ্রামটা তুমি চেঞ্জ করে দিবা, এটার এখন যে কাজ করছে সেটা হয়তো আপডেট করবা অথবা তাকে দিয়ে অন্য কোনো কাজ করাবা, তাহলে সেক্ষেত্রে তুমি প্রোগ্রাম চেঞ্জ করে দাও। প্রোগ্রাম চেঞ্জ করে দিলে তার কাজও চেঞ্জ হয়ে যাবে, এবং ওইটার জন্য হার্ডওয়্যারের কোনো চেঞ্জ করা লাগে না, নতুন করে কোনো হার্ডওয়্যার ডিজাইন করা লাগে না। ঠিক আছে, এক্সিস্টিং যে হার্ডওয়্যার আছে সেটা দিয়েই কিন্তু তুমি এটাকে রিকনফিগার করতে পারবা, এটার পারফরমেন্স ইমপ্রুভ করতে পারবা অথবা এটার কাজ চেঞ্জ করে দিতে পারবা। তো এটা একটা বড় সুবিধা রিকনফিগারেবল। অ্যানালগ সিস্টেম যদি হয় তাহলে কোনো একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশনের জন্য অথবা কোনো একটা নির্দিষ্ট ফিচারের জন্য তুমি যেটা ডিজাইন করবা সেটা যদি আবার চেঞ্জ করতে চাও, তোমাকে ফুল হার্ডওয়্যারটা চেঞ্জ করতে হবে অথবা হার্ডওয়্যারটা রিডিজাইন করতে হবে। তারপর আরেকটা কারণ হচ্ছে একুরেসি কনসিডারেশন। Tolerance in tolerance in analog circuit components make it extreme difficult for the system designer to control the accuracy. টলারেন্স বলতে আমরা কি বুঝি? আমরা যদি একটা সিঙ্গেল একটা সিম্পল একটা রেজিস্ট্যান্সের কথাও যদি বলি, একটা রেজিস্টরের ক্ষেত্রে আমরা কিন্তু টলারেন্স লিমিট বলে দিই, +-10% অথবা +-5% এরকম বলে দিই না? এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আমি যে রেজিস্ট্যান্সের কথা বললাম, এই রেজিস্টরের যে রেজিস্ট্যান্স আছে ধরো সেটা হচ্ছে 330 ওহম, তার সাথে +-10% ফ্লাকচুয়েট করতে পারে। এটা যে এক্স্যাক্টলি 330 ওহম তা কিন্তু না, 10% কমও হইতে পারে, 10% বেশিও হইতে পারে। আবার একটা ক্যাপাসিটর যদি বলো, একটা ইন্ডাক্টর যদি বলো, সব ক্ষেত্রে কিন্তু এরকম হয়। অর্থাৎ অ্যানালগ কম্পোনেন্ট যেগুলো আছে এই কম্পোনেন্ট গুলার একটা টলারেন্স থাকে, এগুলা চেঞ্জ হয় অথবা একেবারে প্রিসাইজলি আমি একটা ভ্যালু পাবো না, যার কারণে একুরেসি কন্ট্রোলটাও একটু সমস্যা হয়। কারণ এগুলো যেহেতু ভেরিয়েবল, তাহলে এগুলোর উপর ডিপেন্ড করে। এগুলো যদি আমি কোনো সিগন্যাল প্রসেস করতে চাই, ধরো একটা সিগন্যালকে আমি অ্যাম্পলিফাই করব, একটা সিগন্যালকে আমি ফিল্টারিং করব, তো ফিল্টারিং করলে ফিল্টার তৈরি করার সময় তো আমরা রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর এগুলো ইউজ করি। তো ইউজ করলে আমাদের একুরেসি অর্থাৎ ওখানে যে কাট অফ ফ্রিকোয়েন্সি অথবা ওখানে যে স্টপ ব্যান্ড অ্যাটেনুয়েশন এগুলো আমরা প্রিসাইজলি কন্ট্রোল করতে পারবো না।
আর ডিজিটাল সিস্টেমের ক্ষেত্রে আসলে এসবের উপর ডিপেন্ড করেই না। আমি যদি ডিজিটাল ফিল্টারের কথা বলি, ডিজিটাল ফিল্টারে কোনো রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর এগুলোর দরকার হয় না। ডিজিটাল ফিল্টার কি করে? ক্যালকুলেশন করে। হ্যাঁ, তো ক্যালকুলেশন করতে তো কোনো অ্যানালগ কম্পোনেন্টস এর দরকার হয় না। সেক্ষেত্রে একুরেসিটা ডিপেন্ড করবে ওখানে ওই প্রসেসরের এর উপরে, প্রসেসর কত বিটের প্রসেসর সেটার উপরে, অথবা ডেটাগুলা কত বিটের সেটার উপরে। অ্যানালগ কোনো কম্পোনেন্টের উপর ডিপেন্ড করবে না। কারণ ক্যালকুলেশনের ক্ষেত্রে ধরো তুমি একটা নাম্বারের দশমিকের পরে কয়েক ঘর নিতে পারো, দশমিকের পরে 10 ঘর নিতে পারো, দশমিকের পরে 50 ঘরও নিতে পারো, অথবা দশমিকের পরে 1 ঘরও নিতে পারো। ওইটার উপর ডিজিটাল সিগন্যাল প্রসেসরের একুরেসি ডিপেন্ড করবে, কিন্তু এই ধরনের কোনো কম্পোনেন্টের উপর ডিপেন্ড করবে না। তো দশমিকের পরে কত ঘর নিব এটা কিন্তু কন্ট্রোল করা যায়। তো সেটা যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে ডিজিটাল সিগন্যাল প্রসেসরের একুরেসি আমরা কন্ট্রোল করতে পারবো। এরপর হচ্ছে স্টোরিং ডেটা। অ্যানালগ ডেটা স্টোর করার জন্য আগে যেগুলো ছিল, যেমন ট্যাপ রেকর্ড ছিল, তারপরে ম্যাগনেটিক ডিস্ক যেগুলো আছে এগুলা ছিল রেকর্ড করার জন্য। তো এগুলার সাইজ কিন্তু অনেক বড়। একটা আমরা যদি একটা ডিভিডি বলি সেটা কিন্তু বেশ বড় সাইজের। ওই ডিভিডির মধ্যে খুব বেশি পরিমাণ যে ইনফরমেশন রাখা যায় তা কিন্তু না। 8 জিবি 10 জিবি ইনফরমেশন রাখা যায়। কিন্তু একই টাইপের যদি আমরা একটা ডিজিটাল স্টোরেজ যদি দেখি, স্টোরেজে কিন্তু আরো আরো অল্প পরিমাণ, আরো অল্প স্পেসে আরো অনেক বেশি পরিমাণ ডেটা রাখা যায়। আবার এখানে ইনফরমেশন গুলো কিন্তু একই রকম থাকবে না। একটা ট্যাপ রেকর্ডারে যদি আমি ইনফরমেশন রাখি, তোমরা দেখেছো কিনা আমি জানি না, ট্যাপ রেকর্ডার ক্যাসেট প্লেয়ারের যেই রেকর্ডার গুলো ছিল আর কি, তো সেগুলা যদি অনেকদিন পরে থাকে ওইটা কিন্তু নষ্ট হয়ে যায়, ইনফরমেশন গুলো কিন্তু আর থাকে না। অথবা ওই ইনফরমেশন গুলা বিকৃত হয়ে যায়, সাউন্ড কোয়ালিটি কিন্তু চেঞ্জ হয়ে যায়। আর ডিজিটাল স্টোরেজের ক্ষেত্রে এগুলা হচ্ছে বাইনারি ইনফরমেশন হিসেবে 1 0 হিসেবে স্টোর হয়ে থাকে। এগুলা চেঞ্জ হবে না। তোমার এই চিপটা যতদিন পর্যন্ত ভালো থাকবে ইনফরমেশন গুলো একেবারে আনচেঞ্জ থাকবে। তবে আগের দিনের যে ভিনাইল ডিস্ক গুলো ছিল ওগুলো তো অ্যানালগ স্টোরেজ ছিল না? হ্যাঁ, ওগুলো অ্যানালগ স্টোরেজ ছিল। এরপরে হচ্ছে যে স্টোরেজ যেহেতু সহজ, ডিজিটাল ডিজিটাল ডেটার ক্ষেত্রে যেমন ধরো আমাদের এখন ক্লাউড স্টোরেজ আছে না, আছে কিনা? জি স্যার। স্যার ইয়েস স্যার। এখন কিন্তু আমরা আমাদের হার্ড ডিস্কের উপর আর ভরসা করি না, আমরা ক্লাউড স্টোরেজে চলে গেছি, সবাই সবকিছুই ক্লাউডে রেখে দিচ্ছি। তো এটা অ্যানালগের ক্ষেত্রে কি এটা পসিবল ছিল? অ্যানালগের ক্ষেত্রে কি আমরা এভাবে ক্লাউডে রাখতে পারবো? কারণ অ্যানালগের ক্ষেত্রে রাখতে পারবো না, কারণ ক্লাউডে রাখার উপায়টাই হচ্ছে যে কমিউনিকেশন করতে হবে। তো তোমার ডেটাগুলো তুমি ধরো ক্লাউডে কোথায় আছে সেটা তো আমরা জানিও না। ধরো গুগলের যে সার্ভার সেটা হচ্ছে ইউএসএ তে। এখন আমি গুগলের কাছে একটা ডকুমেন্ট রাখতে চাচ্ছি, তো গুগল হয়তো সেটা ইউএসএ রাখলো, কোনোটা কানাডাতে রাখলো, কোনোটা ধরো চাইনাতে রাখলো, যেই দেশে তার সার্ভার গুলো আছে, স্টোরেজ গুলো আছে সেখানে রাখলো। তো সেটা আমরা জানিও না কোথায় রাখলো। তো এই যে এখান থেকে ইউএসএ তে ডেটা পাঠাবো, সেটা কিভাবে পাঠাবো? সেটা কি করতে হবে? কমিউনিকেশনের মাধ্যমে পাঠাইতে হবে না? তো অ্যানালগ কমিউনিকেশনে কিন্তু এটা কোনোভাবে পসিবল না যে এখান থেকে আমি ইউএস এর মধ্যে নির্ভুলভাবে ডেটা পাঠাবো। ডেটাগুলো অ্যানালগ কমিউনিকেশনে অনেক চেঞ্জ হয়ে যায়। আর ডিজিটাল কমিউনিকেশনে আসলে খুব নির্ভুলভাবে ডেটা কমিউনিকেশন পসিবল। ওইটা তোমরা হয়তো কমিউনিকেশনে পড়ে আসছো, অ্যানালগ কমিউনিকেশনের সাথে ডিজিটাল কমিউনিকেশনের পার্থক্য কি। তো এটাও একটা কারণ যে ক্লাউড স্টোরেজে অবশ্যই কি হইতে হবে? ডিজিটাল ডেটা হইতে হবে, অ্যানালগ ডেটার কোনো সুযোগই নেই। স্যার অ্যানালগ কমিউনিকেশন আরেকটা সুবিধা হচ্ছে যে, হ্যাঁ বলো। অ্যানালগ কমিউনিকেশনের সিকিউরিটিও কম। হ্যাঁ, সিকিউরিটি কম বলতে ওখানে তো আর যে আমরা এনকোডিং বলতেছি, এনকোডিং করা সেগুলো তো পসিবল না। জি স্যার। কারণ এগুলা এনকোডিং ডিকোডিং এগুলো করাই মানে হচ্ছে কি করা? ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করা, অথবা এরর ডিটেকশন, এরর কারেকশন। আমি একটা সিগন্যাল এখান থেকে পাঠাইলাম, ওই সিগন্যালে যদি মাঝখানে যদি কোনো একটা ম্যানিপুলেশন হয়, অর্থাৎ কমিউনিকেশন চ্যানেলের কারণে যদি কোনো চেঞ্জ হয়, একটা বিট 1 থেকে 0 হয়ে গেল, কোনো বিট 0 থেকে 1 হয়ে গেল, এই চেঞ্জ গুলা যদি হয় কোনো কারণে, এই চেঞ্জ গুলা কিন্তু এই যে এরর ডিটেকশন টেকনিক আছে কিছু, এরর ডিটেকশনের মাধ্যমে এগুলো ধরে ফেলা যায় এবং এটাকে কারেক্ট করে ফেলা যায়। তো অ্যানালগে কিন্তু আমরা এটা পারবো না। অ্যানালগে হচ্ছে যে অ্যানালগ মানে হচ্ছে আসলে একটা ডিজিটাল সিস্টেমের কাছে একটা ইনফাইনাইট বিষয়। এটা আমি পরে এক্সপ্লেন করব।
তো অ্যানালগে কোনো একটা কিছু যে কোনো কিছু হইতে পারে। ডিজিটালে যেরকম দুইটা লজিক স্টেট 1 অথবা 0, এর মাঝামাঝি কোনো বিষয় নাই, কিন্তু অ্যানালগে কিন্তু এরকম না। অ্যানালগে যদি আমি বলি অ্যানালগ সিগন্যালটা 0 থেকে 5 ভোল্টের ভিতরে চেঞ্জ হচ্ছে, তাহলে 0 থেকে 5 ভোল্টের ভিতরে যে কোনো কিছু হইতে পারে। তো এই জন্য অ্যানালগ সিগন্যালের সাথে যদি কোনো নয়েজ মিক্স হয়ে যায়, সেটাকে সেপারেট করা পসিবল না, সেটাকে বোঝাও সম্ভব না। আবার হচ্ছে যে আমরা যে সিগন্যাল প্রসেসিং এর জন্য যেটা করতে পারি, ধরো ডেটাগুলা একটা ক্লাউড সার্ভারে আপলোড করে দেওয়া, সেখানে আবার সেটাকে প্রসেস করা, যেটা এই যে জি বোর্ডের মাধ্যমে যখন আমরা টাইপ করি ওখানে কিন্তু ওইটা হয়। ওখানে প্রসেসিং কিন্তু আমাদের মোবাইলের যে সফটওয়্যার আছে অথবা মোবাইলের যে প্রসেসর আছে সে কিন্তু করে না। ডেটাগুলো হচ্ছে যে গুগল সার্ভারে চলে যায়, ওই সার্ভারেই কিন্তু ওগুলাকে অ্যানালাইসিস করে। তো ডিজিটাল ডেটা যদি না হইতো অথবা ডিজিটাল সিগন্যাল প্রসেসিং যদি না হইতো, সেটা আমরা কখনোই করতে পারতাম না। এরপর হচ্ছে সিগন্যাল প্রসেসিং অ্যালগোরিদম। অ্যানালগ সিগন্যাল প্রসেসিং এর ক্ষেত্রে ওইটা হচ্ছে যে কম্পোনেন্ট বেসড। আমি কম্পোনেন্ট চেঞ্জ করে অথবা সার্কিট ডিজাইন করে তারপরে অ্যানালগ সিগন্যাল প্রসেসিং করতে পারবো। আর ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এটা হচ্ছে যে ম্যাথমেটিক্যাল বেসড। তুমি অ্যালগোরিদম ডেভেলপ করো, হয়তো আমি ভয়েস রিকগনিশনের জন্য একটা ম্যাথমেটিক্যাল মডেল তৈরি করলাম, তুমি আরো কিছু ম্যাথমেটিক্স করে আরো রিসার্চ করে তুমি আরো একটা অ্যালগোরিদম ডেভেলপ করলা যেটা আরো প্রিসাইজলি ভয়েস রিকগনিশন করতে পারে। তাহলে এখানে চেঞ্জ করতে হবে কি, অ্যালগোরিদম, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, এগুলো চেঞ্জ করতে হবে। তো এগুলো যদি চেঞ্জ করা যায়, কারণ ম্যাথমেটিক্স দিয়ে আসলে অনেক কিছু করাই পসিবল। এখন যা হচ্ছে, ভবিষ্যতে ম্যাথমেটিক্যাল মডেল যদি আরো আমরা ইমপ্রুভ করতে পারি, আরো যদি আমরা সফিস্টিকেটেড অ্যালগোরিদম ডেভেলপ করতে পারি, তাহলে পারফরমেন্স আরো ইমপ্রুভ করা যায়। তুমি এই যে ভয়েস রিকগনিশনের কথা চিন্তা করো, এটা আমাদের চোখের সামনেই কিন্তু ডেভেলপ হচ্ছে। একটা সময় ছিল ভয়েস কথা বললে উল্টাপাল্টা বুঝতো, ইংলিশ বললেও কিন্তু ঠিকই এটা ঠিক মতো রিকগনাইজ করতে পারতো না, বাংলা বললে তো সেটা আরো আরো ডিফিকাল্ট ছিল, কিন্তু এখন কিন্তু বাংলা খুব ভালোভাবে রিকগনাইজ করতে পারে। ভবিষ্যতে হবে কি, তুমি চিটং এর ভাষায় বলো, সিলেটের ভাষায় বলো অথবা অন্য কোনো ভাষায় বলো, হয়তো সেগুলো সবকিছুই খুব সুন্দরভাবে রিকগনাইজ করতে পারবে। তো সেটা কিভাবে সম্ভব হচ্ছে, এই যে ধরো এখন যে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, এগুলা তো আরো দিনের পর দিন এগুলো নিয়ে আরো বেশি রিসার্চ হচ্ছে, আরো ডেভেলপ হচ্ছে অ্যালগোরিদম গুলা, ম্যাথমেটিক্যাল মডেল গুলা। তো এগুলা এইসব রিসার্চ করার মাধ্যমে আমরা সিগন্যাল প্রসেসিং অথবা ডিএসপি সিস্টেমের পারফরমেন্স আরো ইমপ্রুভ করতে পারি। অ্যানালগের ক্ষেত্রে আসলে এরকম না, অ্যানালগের ক্ষেত্রে করতে গেলে আমাদেরকে অ্যানালগ সার্কিট নিয়ে রিসার্চ করতে হবে, আর এটা নিয়ে খুব বেশি রিসার্চ করার এখন স্কোপও নাই, কারণ একটা লিমিট আছে। এরপরে কিন্তু আর চাইলে আমরা অ্যানালগ যেই কম্পোনেন্ট গুলো আছে এটার মাধ্যমে খুব বেশি পারফরমেন্স আর ইমপ্রুভ করতে পারি না। এরপরে আরেকটা ফ্যাক্টর হচ্ছে কস্ট। অ্যানালগ সিগন্যাল প্রসেস, ডিজিটাল সিগন্যাল প্রসেস যেটা আছে সেগুলো হচ্ছে সব সেমিকন্ডাক্টর ডিভাইস, চিপ। তো ভিএলএসআই টেকনোলজি ডেভেলপমেন্টের সাথে সাথে আমাদের এখন ফেব্রিকেশন কস্ট কিন্তু অনেক কমে গেছে। আমরা চাইলে খুব অল্প স্পেসে একটা আইসি ডিজাইন করতে পারি, ওই আইসি গুলাই হচ্ছে ডিজিটাল সিগন্যাল প্রসেসর হিসেবে কাজ করবে। আর এই চিপগুলা ডিজাইন করতে অনেক সময় লাগে, অথবা তুমি ম্যাথমেটিক্যাল মডেল অ্যালগোরিদম এগুলা করতে সময় লাগে, কিন্তু এই চিপটা যখন ফেব্রিকেশন করবা, একবার ডিজাইন করার পরে যখন ফেব্রিকেশন করবা, তখন কিন্তু তোমার কস্ট অনেক কমে যাচ্ছে। খুব অল্প খরচে কিন্তু তুমি অনেক সিস্টেম ডেভেলপ করতে পারো, এবং অল্প স্পেসের মধ্যে। তো এই কয়টা ছিল আমাদের ডিজিটাল সিগন্যাল প্রসেসরের প্রসেসিং এর অ্যাডভান্টেজ। আর এটা ডিসঅ্যাডভান্টেজটা কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে প্র্যাকটিক্যাল লিমিটেশন ইন দ্য স্পিড অফ অপারেশন অফ এডি কনভার্টার। ডিজিটাল সিগন্যাল প্রসেসিং করতে গেলে আগে অ্যানালগ সিগন্যালকে কিসে কনভার্ট করে নিতে হবে? ডিজিটালে। ডিজিটালে কনভার্ট করে নিতে হবে। তো যে ডিজিটালে কনভার্ট করবে সেটার নাম কি? এডি কনভার্টার, ডি কনভার্টার। অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। এখন অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের তো স্পিড আছে। অ্যানালগ সিগন্যালকে যখন ডিজিটালে কনভার্ট করবে তখন 3টা ধাপ ফলো করতে হয়। একটাকে আমরা বলি স্যাম্পলিং, আরেকটাকে বলি কোয়ান্টাইজেশন, আর আরেকটা নাম হচ্ছে কোডিং। তো এই 3টে স্টেপ ফলো করতে হয়। এই 3টে স্টেপ যদি ফলো করতে হয়, এটার জন্য তো এডি কনভার্টারের সময় লাগবে। সময়টা যে 1-2 সেকেন্ড লাগে তা না, এটা হইতে পারে যে কয়েক মাইক্রো সেকেন্ড, ধরো 20 মাইক্রো সেকেন্ড, আরো কমও হইতে পারে, ন্যানো সেকেন্ড রেঞ্জে হইতে পারে। সেটা ডিপেন্ড করবে এটা কোন ধরনের
মানে এটা কিভাবে তৈরি করা হয়েছে ওইটার উপরে। এটা কিন্তু একটা অ্যানালগ ডিভাইস, মানে এটা একটা অ্যানালগ সার্কিট। তো ওই সার্কিটের মাধ্যমেই তো এটাকে ডিজিটালে কনভার্ট করা হবে। তো এটার স্পিড লিমিটেশন যদি থাকে তখন কিন্তু ডিজিটাল সিগন্যাল প্রসেসরের জন্য একটা অসুবিধা। ধরো আমি আহ, কোনো একটা সিগন্যাল খুব দ্রুত চেঞ্জ হচ্ছে, তো সেটাকে যদি আমি ডিজিটালে কনভার্ট করতে চাই তাহলে এটার স্পিড অনেক বেশি হইতে হবে। এটার স্পিড কেমন হওয়া লাগে সেটার একটা মেজারমেন্ট আছে। ধরো আমি যে কথা বলছি, মানুষের ভয়েসের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে 4 কিলোহার্জ। এটা হচ্ছে মানুষের ভয়েসের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, যে কোনো মানুষের জন্য, সেটা মেল হোক অথবা ফিমেল হোক। তো আমার ভয়েসটাকে যখন ডিজিটালে কনভার্ট করতে হয় তখন ফ্রিকোয়েন্সি, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি অর্থাৎ এডি কনভার্টারের স্পিড ন্যূনতম 8 কিলোহার্জ হওয়া লাগে। প্রতি সেকেন্ডে কতবার কনভার্ট করতে হবে? 8,000 বার। প্রতি সেকেন্ডে 8,000 বার স্যাম্পল নিতে হবে। হ্যাঁ, তাহলে এটার স্পিড কত হওয়া লাগবে? 1/8,000। এত সেকেন্ডে একটা স্যাম্পল কনভার্ট করতে হবে। কিন্তু আরো হাই স্পিডের যদি কোনো কিছু, এটা তো ভয়েসটা একেবারেই কম ফ্রিকোয়েন্সির, কিন্তু ফিজিক্যাল সিগন্যালের অনেকগুলোর ক্ষেত্রে আরো অনেক হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল থাকে। তো ওই হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল নিয়ে যখন আমরা অ্যানালাইসিস করতে যাব তখন কনভার্সনটা আরো অনেক দ্রুত করতে হবে। যেমন হাই স্পিড ক্যামেরা যেগুলো আছে, হাই স্পিড ক্যামেরাতে যে এডি কনভার্টার গুলো থাকে এগুলো কিন্তু অনেক দ্রুত কনভার্ট করে, অথবা অনেকগুলো এডি কনভার্টার প্যারালালি হয়তো ইউজ করা হয় দ্রুত কনভার্সনের জন্য। তো এটা একটা লিমিটেশন। আরেকটা লিমিটেশন হচ্ছে যে ডিজিটাল সিগন্যাল প্রসেসর যখন নাম্বার নিয়ে কাজ করে তখন নাম্বারের প্রিসিশনটা কেমন হবে, নাম্বারগুলা কত ডিজিট পর্যন্ত নিবে অথবা দশমিকের পর কতটুকু পর্যন্ত হবে, সেটা একটা বিষয়। সেটা করতে গেলে ওইটাও করা পসিবল, কিন্তু তখন মেমোরির পরিমাণ অনেক বেশি লাগে আর কি, অথবা প্রসেসর যেটা আছে প্রসেসরের কম্পিউটেশন টাইমটা অনেক বেশি হয়। তো ওইটা হচ্ছে লিমিট। যখন বেশি পরিমাণ, অনেক বেশি পরিমাণ হিউজ ডেটা নিয়ে কাজ করতে হবে তখন প্রসেসরের যে স্পিড লিমিটেশন, এটার কারণে কিন্তু সিগন্যাল প্রসেসিংটা ডিলেড হতে পারে। যেমন ধরো ভয়েস সিগন্যাল প্রসেসিং, আমি কথা বলবো সেটাকে টেক্সটে কনভার্ট করবে, এটা আমার মোবাইলের পক্ষে সম্ভব না। কেন? কেন আবার এটাকে ইন্টারনেটে আপলোড করতে হবে, সার্ভারে নিতে হবে, সেটা কেন? কারণ এখানে যে পরিমাণ কম্পিটিশন করতে হয়, যে পরিমাণ ডেটা আছে, সেটা যদি আমার মোবাইল করতে চাই তাহলে অনেক সময় যাবে। ধরো তুমি একটা কথা বললা, সেটা 1 মিনিট পরে রেসপন্স করলো, 1 মিনিট পরে সেটা টেক্সটে কনভার্ট করলো, তাহলে এই ধরনের অ্যাপ্লিকেশন কি আমাদের কোনো কাজে লাগবে? লাগবে কিনা? কারণ আমরা তো টাইপ এর থেকে বেশি স্পিডে করতে পারি, তাহলে মুখে কথা বলার দরকার কি? তো এই জন্য কি হয়, ওখানে ওই যে প্রসেসিং টাইম, ওখানে যে পরিমাণ ক্যালকুলেশন করতে হয় সেটা তোমার প্রসেসরের পক্ষে তো একা করতে অনেক সময় লাগবে। কিন্তু প্যারালাল কম্পিউটেশন যদি হয়, যে একটা সার্ভার, ওখানে অনেকগুলা আহ, অনেক ধরনের প্রসেসর আছে, যে অনেক পাওয়ারফুল প্রসেসর আছে, সেই পাওয়ারফুল প্রসেসর গুলো খুব দ্রুত ক্যালকুলেশন করে দিবে। তো অনেক ক্ষেত্রে আমরা ডিজিটাল সিগন্যাল প্রসেসিংটা অ্যাপ্লাই করতে পারি না, শুধুমাত্র এই প্রসেসরের স্পিড লিমিটেশন। প্রসেসরের স্পিড যে খুব কম তা না, অনেক স্পিড, তারপরে হয়তো আমাদের যে অ্যালগোরিদম, আমাদের যে ম্যাথমেটিক্যাল মডেল, সেখানে যে পরিমাণ ক্যালকুলেশন করতে হয় সেটা সম্ভব হচ্ছে না। তাহলে আমরা কি বলবো, ডিসঅ্যাডভান্টেজ না, আসলে এটা হচ্ছে যে ডিভাইসের লিমিটেশন, এডি কনভার্টারের স্পিড লিমিটেশন, তারপর প্রসেসরের স্পিড লিমিটেশন, প্রসেসরের ব্যান্ডউইথ অর্থাৎ প্রসেসর কত বিট ডেটা নিয়ে কাজ করতে পারে, এই সকল কারণে অনেক ক্ষেত্রে ডিজিটাল প্রসেসিংটা ইমপ্লিমেন্ট করা পসিবল হয় না। আচ্ছা, এতটুকু পর্যন্ত তোমাদের কোনো প্রশ্ন আছে? এখন আমরা ক্লাসিফিকেশন অফ সিগন্যাল দেখব। সিগন্যালকে বিভিন্নভাবে ক্লাসিফাই করা যায়। তার মধ্যে হচ্ছে যে একটা সিগন্যাল মাল্টি চ্যানেল নাকি মাল্টি চ্যানেল মাল্টি ডাইমেনশনাল, এই দুইটা ভাগে ভাগ করা যায়, মাল্টি চ্যানেল আর মাল্টি ডাইমেনশনাল। মাল্টি চ্যানেল সিগন্যাল কাকে বলা হবে? সিগন্যাল যদি মাল্টিপল সোর্স থেকে আসে, একই টাইপের সিগন্যাল কিন্তু মাল্টিপল সোর্স অথবা মাল্টিপল সেন্সর থেকে আসছে, তখন সেটাকে আমরা বলি মাল্টি চ্যানেল সিগন্যাল। তো এটার এক্সাম্পল হতে পারে ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইসিজি। ওখানে অনেকগুলা লিড ইউজ করা হয়, অনেকগুলা সেন্সর প্রোব থাকে,
অনেক ধরনের সেন্সর থেকে 3টা 12টা 4টা এই ধরনের অনেক ধরনের সেন্সর কনফিগারেশন থাকে, ওখান থেকে ডেটাগুলো আসে, কিন্তু এগুলা সবগুলা প্রসেস করার সময় আমরা একই সাথে প্রসেস করি। তো এই ধরনের ক্ষেত্রে আমরা এগুলাকে বলবো মাল্টি চ্যানেল সিগন্যাল। যেমন 3টা সেন্সর লিড যদি থাকে তখন এটাকে বলা হবে 3 চ্যানেল, 12টা থাকলে 12 চ্যানেল। আবার আরেকটা ক্যাটাগরি হচ্ছে মাল্টি ডাইমেনশনাল। মাল্টি ডাইমেনশনাল অলরেডি আমি বলেছি, সিগন্যাল হচ্ছে একাধিক ভেরিয়েবলের রেসপেক্টে যদি চেঞ্জ হয়, কোনো একটা প্যারামিটার ফিজিক্যাল কোয়ান্টিটি যদি একাধিক ভেরিয়েবলের রেসপেক্টে চেঞ্জ হয় তখন আমরা সেটাকে বলি মাল্টি ডাইমেনশনাল। তো মাল্টি চ্যানেল এবং মাল্টি ডাইমেনশনাল এটার খুব ভালো একটা এক্সাম্পল হচ্ছে টিভি পিকচার অথবা তোমার ওই ভিডিও। একটা ভিডিওকে আমরা মাল্টি চ্যানেল মাল্টি ডাইমেনশনাল সিগন্যাল বলতে পারি। কেন বলবো এটাকে মাল্টি ডাইমেনশনাল কেন বলবো? কারণ ভিডিও সিগন্যাল 3টে প্যারামিটারের উপর ডিপেন্ড করে, এক্স ওয়াই আর একটা হচ্ছে টি। অর্থাৎ এক্স ওয়াই হচ্ছে যে এক একটা ফ্রেম, এক একটা ছবি, আর টি হচ্ছে টাইম। যেহেতু টাইমের রেসপেক্টে ছবিগুলো বারবার চেঞ্জ হচ্ছে এই জন্য আমরা এটাকে বলতেছি মাল্টি ডাইমেনশনাল সিগন্যাল। আর এটাকে মাল্টি চ্যানেল কেন বলবো? যদি কালার টিভি হয়, অবশ্যই কালার টিভি অথবা ভিডিওটা যদি ওরকম ভিডিওতে যদি কালার ইনফরমেশন থাকে তখন সেটাকে বলতে পারি আমরা মাল্টি চ্যানেল। মাল্টি চ্যানেল কেন? কারণ কালার যখন এক্সট্রাক্ট করে তখন কালার এক্সট্রাকশনের জন্য কিন্তু একটা সেন্সর না, একটা পিক্সেলের কালার এক্সট্রাকশনের জন্য 3 ধরনের সেন্সর লাগে। রেড এর জন্য একটা, ব্লুর জন্য একটা, গ্রিনের জন্য একটা, অথবা রেড গ্রিন ব্লু 3টা আলাদা সেন্সর, 3টা আলাদা ইনফরমেশন দিবে। তাহলে এটাকে আমরা বলবো মাল্টি চ্যানেল, কারণ 3টা আলাদা সেন্সর থেকে ইনফরমেশন গুলো আসবে এক একটা পিক্সেলের জন্য। তো এটা ম্যাথমেটিক্যালি যদি আমরা এটাকে রিপ্রেজেন্ট করি সেটা এরকম হয় আই এক্স ওয়াই টি। এটা হচ্ছে যে ইন্টেন্সিটি, কোন একটা পিক্সেলের ইন্টেন্সিটি। তো পিক্সেলের ইন্টেন্সিটির মধ্যে 3টে ইনফরমেশন থাকবে, আই আর আই জি আই বি। আই আর আসবে একটা সেন্সর থেকে, আই জি একটা সেন্সর থেকে, আই বি একটা সেন্সর থেকে, কিন্তু এটা একই পিক্সেলের ইনফরমেশন। তাহলে এখানে ইনফরমেশন গুলো কিরকম থাকলো? 3টা আলাদা ইনফরমেশন, আবার 3টা আলাদা ইনফরমেশন কিন্তু 3টে প্যারামিটারের উপর ডিপেন্ড করে। তার হচ্ছে যে স্পেশাল রিজন অথবা তার ডাইমেনশন, সে কোন কোন পিক্সেল আর কি, পিক্সেল ইনফরমেশন এক্স কত, ওয়াই কত, কততম রো এর কততম পিক্সেল, আবার তখন সময় কত, এই সব কিছুর উপর ডিপেন্ড করে। এজন্য কালার টিভি ইনফরমেশন অথবা কালার ভিডিও এটাকে আমরা বলবো মাল্টি চ্যানেল অথবা 3 চ্যানেল 3 ডাইমেনশনাল সিগন্যাল। ঠিক আছে, 3 চ্যানেল 3 ডাইমেনশনাল সিগন্যাল। বুঝা গেছে কিনা? জি স্যার। আজকে এতটুকু পর্যন্ত থাক, প্রথম দিন আর বেশি পড়াবো না। এটা যেহেতু রেকর্ড হয়ে গেছে তোমরা চাইলে পরে দেখেও নিতে পারো, আমি গুগল ক্লাসরুমে এটা শেয়ার করে দিব, কেমন? এখন আজকে লেকচারের উপর কোনো প্রশ্ন আছে কিনা, অথবা এই কোর্স সংক্রান্ত কোনো ইনফরমেশন যদি তোমাদের জানার থাকে প্রশ্ন করতে পারো। স্যার আপনার লেকচার স্লাইডগুলো স্যার একটু কষ্ট করে দিয়ে দিন। হ্যাঁ, লেকচার স্লাইডগুলো অলরেডি আমার ওয়েবসাইটে আছে, তারপরে গুগল ক্লাসরুমে আমি আবার দিয়ে দিব। থ্যাংক ইউ স্যার।